আজকে আমরা বুদ্ধির অভিক্ষা বা ইন্টেলিজেন্স টেস্ট নিয়ে আলোচনা করব ক্লাসটাতে। অবশ্যই এটিও একটি ক্লাসে কোনোভাবেই সম্ভব নয়, কারণ আজকে মেনলি এর ভিত্তি এবং প্রথম দিকের ধারণাগুলো বুঝবার চেষ্টা করব। বুদ্ধির অভিক্ষা কি, খুব সংক্ষেপেই যাব। বুদ্ধির অভিক্ষা হচ্ছে প্রাচীনকাল থেকে বুদ্ধি পরিমাপের বিভিন্ন কৌশল নির্ণয় করা হয়েছিল, চেষ্টা করা হয়েছিল বিভিন্ন সময় বিভিন্নভাবে মানুষের বুদ্ধি কতটা কিসের ওপর নির্ভর করছে। কারণ বুদ্ধির যদি একটা শিক্ষার্থীকে তার শিক্ষাকালীন সময়ে তার মানসিক ক্ষমতা বা বুদ্ধির যদি একটা পরিমাপ করা যায়, তাকে কিন্তু সে অনুযায়ী বৃত্তি বা অন্যান্য কাজে অগ্রসর হতে অনেক সুবিধা, বা তাকে গাইডেন্স করা অর্থাৎ তাকে নির্দেশনা দেওয়াটা কিন্তু অনেক সহজ হয়। এই জন্যই বুদ্ধি পরিমাপের ওপরে কিন্তু মানুষের দীর্ঘদিন ধরে একটা ইচ্ছা, চেষ্টা, চর্চা যাই বলি না কেন সেটা ছিল। এবং প্রাচীনকাল থেকে বিভিন্ন পদ্ধতিতে বুদ্ধি তোমার যে পরিমাপ করার চেষ্টা করা হয়েছে। প্রথম দিকে একটা ধারণা ছিল যে বুদ্ধি হচ্ছে একটা দৈহিক ব্যাপার, দৈহিক বিভিন্ন বৈশিষ্ট্য দেখে বুদ্ধি পরিমাপের তোমার যে চেষ্টা করা হচ্ছে। তার মধ্যে অন্যতম হচ্ছে ফ্রেনোলজি বলে একটি ধারণা আছে। এই ধারণাগুলোর থেকে কিন্তু প্রশ্ন হতে পারে। প্রাচীনকালের একটি ধারণা প্রাচীনপন্থী, সেটা হচ্ছে ফ্রেনোলজি। এই ফ্রেনোলজিতে কি বলা হচ্ছে যে মাথার খুলির আয়তনের উপর মানুষের বুদ্ধি নির্ভর করে। ফ্রেনোলজি যারা, তারা এই ধারণা অনুযায়ী মনে করা হতো মানুষের কি মাথার খুলি, এই যে আমাদের করটি আছে মাথার, তার যে যার যেরকম আয়তন আকৃতিতে বড় হবে, এটা তার বুদ্ধি তত বেশি বা কম সেই রকম হবে। এই জন্য সেই সময় মানুষের এই এই মাথার খুলির করটির কি আয়তনটা মাপার চেষ্টা করা হতো, দৈর্ঘ্য প্রস্থ কি আছে না আছে এইগুলো মেজারমেন্ট করে তার দ্বারা মানুষের বুদ্ধি পরিমাপের চেষ্টা করা হতো। এই পদ্ধতিটাকে কি নামে বলা হচ্ছে? ফ্রেনোলজি। অর্থাৎ ফ্রেনোলজির অর্থ তাহলে কি দাঁড়াচ্ছে? মাথার খুলি ওপরে মানুষের বুদ্ধি নির্ভর করে, বা মাথার খুলির মেজারমেন্ট বা পরিমাপ করে মানুষের বুদ্ধি পরিমাপ করার যে চেষ্টা, সেটাকেই বলা হচ্ছে কি ফ্রেনোলজি। এর পরে যেটা আসলো সেটা হচ্ছে ফিজিওলজি। এইটা আরো একটা তত্ত্ব। ফিজিওলজি, এই ফিজিওলজি হচ্ছে মানুষের মুখমণ্ডলের আকৃতি, মানুষের মুখমণ্ডলের আকৃতির ওপর তোমার যে কি হচ্ছে মানুষের বুদ্ধি নির্ভর করছে। এইটা মনে করা হচ্ছে যে মুখের আকৃতি, এক একজন মানুষের আকৃতি যেমন হবে তার সেটা দেখে বোঝা যাবে তুমি বুদ্ধি তোমার একটু বেশি আছে না মোটামুটি মাঝামাঝি, না তোমার যে বুদ্ধি একটু কম। এই যে এই বিষয়টা বোঝার চেষ্টা, এটাকে বলছে ফিজিওলজি। তাহলে এই ফিজিওলজি কি কি দেখে? তাহলে মুখের আকৃতি। এই দুটো প্রাচীন ধারণা কিন্তু রয়েছে। একটা বললাম কি প্রথমে ফ্রেনোলজি, যেখানে মানুষের মাথার করটি বা খুলির আকৃতি দেখে বুদ্ধি নির্ণয়ের চেষ্টা করা হয়েছে। ফিজিওলজি, যেখানে মুখের আকৃতি, মুখমণ্ডলের আকৃতি কেমন তার উপরে মনে করা হয়েছে কি হবে মানুষের বুদ্ধিটা নির্ভর করবে। এরপরে আরো কিছু এই সম্বন্ধ নিয়ে যারা সে তৎকালীন মনোবিদই আমি বলছি, বা এইসব নিয়ে যারা কাজ করেছেন, দার্শনিক থেকে শুরু করে শিক্ষাবিদ, তারা বিভিন্ন রকম ভাবে এর চেষ্টা চর্চা করেছে। পরবর্তীকালে কি করলো একদল মানুষ, কিছু মানুষ সংবেদন গত অবস্থায় একজন ব্যক্তি কি ধরনের প্রতিক্রিয়া করে, আমরা সেন্সেশন পারসেপশন নিশ্চয়ই জানি, সেই সংবেদনের ক্ষেত্রে ব্যক্তি কি রকম ভাবে প্রতিক্রিয়া করে এবং তার যে অর্জিত আচরণ তার সঙ্গে বুদ্ধির সম্পর্ক আছে বলে তারা মনে করেন। অর্থাৎ একটা বিশেষ পরিস্থিতিতে সেন্সেশনাল টাইমে একজন ব্যক্তি কি ধরনের রেসপন্ড করছে, অথবা ব্যক্তির যে অর্জিত আচরণ, যে আচরণগুলোকে আমি অ্যাচিভ করছি, তার সাথে বুদ্ধির একটি সম্পর্ক আছে বলে বিভিন্ন মনোবিদ সেই তৎকালীন মনে করেছে। এইরকমই একটি মানে বিশেষ ধারণা সেই সময় গড়ে ওঠে, যাকে বলে গ্রাফোলজি। এই তিনটে লজি মনে রাখবে কিন্তু। গ্রাফোলজি ইংলিশ লিখলাম না লিখবো। গ্রাফোলজি, গ্রাফ মানে কি অঙ্কনকে বোঝায়,
এক্ষেত্রে গ্রাফ বলতে হাতের লেখাকে বোঝাচ্ছে, ঠিক আছে। গ্রাফোলজি বলছে মানুষের হাতের লেখা দেখেও নির্ণয় করা যায় যে মানুষের বুদ্ধি কতটা। এই হাতের লেখার সাহায্যে বুদ্ধি পরিমাপের যে কৌশল তাকে বলা হচ্ছে গ্রাফোলজি। এই তিনটে প্রাচীন পদ্ধতি কিন্তু বুদ্ধি পরিমাপের, অমনোবৈজ্ঞানিক সবগুলো কিন্তু মাথায় রাখতে হবে। ফ্রেনোলজি কি তাহলে? মানুষের মাথার খুলির আকৃতি দেখে বুদ্ধি পরিমাপের চেষ্টা। ফিজিওগনোলজি যেটা মুখের আকৃতি থেকে বুদ্ধি পরিমাপের চেষ্টা। গ্রাফোলজি যেটা হাতের লেখা, ব্যক্তির হাতের লেখার সাহায্যে তার বুদ্ধি পরিমাপের চেষ্টা করা হতো, এইটাকে বলা হচ্ছে গ্রাফোলজি। এইরকম বিভিন্ন প্রাচীন ধারণা থাকলেও আধুনিক কালে কিন্তু বুদ্ধির অভিজ্ঞার বিভিন্ন পরিবর্তন হয়েছে। দীর্ঘদিন ধরে বিংশ শতাব্দীর প্রথম দিক থেকে বৈজ্ঞানিক পরীক্ষা নিরীক্ষা বিভিন্ন শুরু হয়, নানাভাবে এই পরীক্ষা নিরীক্ষা আসতে থাকে। বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার ভিত্তিতে যে বুদ্ধির অভিজ্ঞাগুলো তৈরি হয়েছে, আগে তার একটি সাধারণ শ্রেণী বিভাগের কথা বলে আমরা এর ঐতিহাসিক পটভূমি থেকে কি করে বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গিতে আসলো সেইগুলোর দিকে যাব। যেমন সমস্যা অনুযায়ী যদি আমরা দেখি, আধুনিক কালে মনোবিজ্ঞানের যে সমস্ত তোমার যে বুদ্ধির অভিজ্ঞা রয়েছে, সমস্যার ভিত্তিতে বুদ্ধির অভিজ্ঞাকে দুই ভাগে ভাগ করা যায়। এই দুই ভাগ কি কি? এক হচ্ছে তোমার ভাষা ভিত্তিক, ভার্বাল টেস্ট গুলো আছে, ঠিক আছে, ভাষা ভিত্তিক। আর আরেকটা হচ্ছে ভাষাবিহীন বা সম্পাদনী অভিজ্ঞা। আর একটা কি বললাম তাহলে? ভাষাযুক্ত আর ভাষাবিহীন। ভাষাবিহীনটাকে বলে যে পারফরমেন্স টেস্ট বা টেস্ট বা সম্পাদনী অভিজ্ঞা। এরপরে যেটা আছে মান নির্ণয়ের পদ্ধতি অনুযায়ী বুদ্ধির অভিজ্ঞাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। মান নির্ণয় কি করে করা হবে, সেই বুদ্ধি তো পরিমাপ হলো, তাকে কিভাবে প্রকাশ করা হবে সে অনুযায়ী দুই ভাগে ভাগ করা যায়। সেদিক থেকে আমি এটা 1 2 ধরলে এটাকে 3 নম্বর ধরতে পারি। তোমার হচ্ছে একটা বয়স ভিত্তিক স্কেল, আর একটা হচ্ছে তোমার সংখ্যা মান ভিত্তিক স্কেল হয়। একটা হচ্ছে বয়স ভিত্তিক স্কেল, বয়স ভিত্তিক অভিজ্ঞা, আর একটা হচ্ছে সংখ্যা মান, যেখানে মানগুলোকে সংখ্যা দ্বারা প্রকাশ করা হয়, শুধুমাত্র বয়সের কোনো ব্যাপার থাকে না। তাহলে মান নির্ণয়ের ক্ষেত্রে দু প্রকার। আর 3 নম্বর হচ্ছে প্রয়োগগত দিক থেকে বুদ্ধি অভিজ্ঞাকে আবার দুই ভাগে ভাগ করা যায়। এই প্রয়োগগত দিক থেকে দুই রকম, মানে কিভাবে প্রয়োগ করা হবে। এক হচ্ছে ব্যক্তিগত অভিজ্ঞা, ব্যক্তিগত অভিজ্ঞা, আর এখানকার দুই হচ্ছে দলগত, গ্রুপ। এই হচ্ছে টোটাল 3টে দিক থেকে 6 ভাগে ভাগ করা যায় আধুনিক অভিজ্ঞাগুলোকে। এর বাইরে উপভাগ নিশ্চয়ই আরো আছে মেইনলি। তাহলে সমস্যাগত দিক থেকে এক হচ্ছে ভার্বাল বা ভাষা ভিত্তিক অভিজ্ঞা, আর হচ্ছে নন ভার্বাল বা পারফরমেন্স যেটা, সেটা হচ্ছে ভাষাবিহীন। আর মান নির্ণয়ের দিক থেকে বয়স ভিত্তিক স্কেল আর সংখ্যা মান ভিত্তিক স্কেল। আর প্রয়োগগত দিক থেকে ব্যক্তিগত অভিজ্ঞা এবং দলগত অভিজ্ঞা। এই হচ্ছে মোটামুটি বুদ্ধির অভিজ্ঞার শ্রেণী বিভাগ। এইবার আমরা বুদ্ধির অভিজ্ঞার যে প্রথম যে একটা মনোবিজ্ঞান সম্মত বা মনোবিজ্ঞান ভিত্তিক বুদ্ধির অভিজ্ঞা আছে, সেখান থেকে আমরা শুরু করব। মনোবিজ্ঞান সম্মত যদি আমরা বুদ্ধির অভিজ্ঞা যাই, প্রথম আসবে বিনে সাইমনের বুদ্ধির অভিজ্ঞা। বিনে সাইমন অভিজ্ঞা বা টেস্ট। প্রথমটা হচ্ছে 1905। এদের আমরা 3টে টেস্ট ইনাদের আজকে আমরা জানবো। বিনে সাইমন ফরাসি নাগরিক, তোমার আলফ্রেড বিনে, ফরাসি নাগরিক একজন হচ্ছে আলফ্রেড বিনে, BINET, বিনেট, এই জন্যই চন্দ্রবিন্দুটা এসছে, বিনেট, বিনে। ফরাসি নাগরিক আলফ্রেড বিনে এবং তার সহযোগী ছিলেন একজন চিকিৎসক, তার নাম হচ্ছে সাইমন। চিকিৎসকের নাম ছিল সাইমন। এই দুইজন মিলে মানুষের ব্যক্তির যে বুদ্ধির অভিজ্ঞা তার একটা প্রথম বৈজ্ঞানিক ভাবে মনোবিজ্ঞান সম্মত ভাবে, এবং তার আগে যেটা আসি নৈব্যক্তিক। এই যে এর আগে আমরা যেগুলো বললাম, ফ্রেনোলজি বললাম, তোমার ফিজিওগনোলজি বললাম, তারপরে তোমার গ্রাফোলজি বললাম, এগুলো সবই কিন্তু ব্যক্তি নির্ভর। আমার বুদ্ধির অভিজ্ঞা প্রয়োগ করছে বা আমার বুদ্ধি নির্ণয় করেছে আমারই উপরে, অর্থাৎ আবার যে দেখছে তারও, দুজনের ব্যক্তিগত একটা ব্যক্তি নির্ভর প্রক্রিয়া। দাবি উঠছিল যে বুদ্ধির অভিজ্ঞাগুলোকে কি করার, নৈব্যক্তিক কি করে করা যায়, ব্যক্তি নিরপেক্ষ। নৈব্যক্তিক মানে বুঝি আমরা
অবজেক্টিভ, কি করে সাবজেক্টিভটা বাদ দিয়ে অবজেক্টিভে আসা যায় যাতে নৈব্যক্তিক হয় বুদ্ধির অভিক্ষাগুলো, অর্থাৎ ব্যক্তির প্রভাব না পড়ে। এই নিয়েই প্রথম কাজ করতে বৈজ্ঞানিকভাবে পৃথিবীর বিভিন্ন দিকে নিয়ে বিভিন্ন রকম কাজ হচ্ছিল, তখন এই আলফ্রেড বিনে এবং তার সহযোগী সাইমন ছিলেন চিকিৎসক, দুজনা মিলে একটি নতুন পথ দেখালেন 1905 সালে। আমরা সালটা যদি আগেই লিখেছি, এই 1905 সালে তারা একটি প্রথম বুদ্ধির অভিক্ষা, অবশ্যই সেটা নৈব্যক্তিক একটি অভিক্ষা প্রস্তুত করলেন, যার নাম দিলেন এ মেট্রিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্স। ঠিক আছে, এ মেট্রিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্স, এই দিলেন তারা স্কেলটার নাম এ মেট্রিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্স। তাহলে এই মেট্রিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্স কত সালে প্রকাশিত হয়? 1905। বিনে সাইমন যে বুদ্ধির অভিক্ষা প্রয়োগ করেছেন, প্রথম বুদ্ধির অভিক্ষাটা কি নাম ছিল? এ মেট্রিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্স, বা এ মেট্রিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্স কে প্রস্তুত করে? বিনে সাইমন। কত সালে প্রস্তুত করেন? 1905। প্রথম নৈব্যক্তিক বুদ্ধির অভিক্ষা কোনটি? এ মেট্রিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্স বা বিনে সাইমন বুদ্ধির অভিক্ষা। ঠিক আছে, এটি হচ্ছে বিনে সাইমন অভিক্ষা, 1905 নামে পরিচিত। এই যে মেট্রিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্স, এটি বিনে সাইমন অভিক্ষা 1905, এটি বিনে সাইমন অভিক্ষা 1905 নামে পরিচিত। তাহলে বিনে সাইমন অভিক্ষা যেটা আছে সেটা কি নামে পরিচিত, কি নামে প্রকাশ পেয়েছিল? আসলে সেটা প্রকৃত আসল নাম কি? এ মেট্রিক্যাল স্কেল অফ ইন্টেলিজেন্স। এখানে কি ছিল? এখানে 30টি অভিক্ষা পদ ছিল। এই যে বিনে সাইমন অভিক্ষা প্রস্তুত করলেন সাইমন এবং বিনে, সেখানে আইটেম বা অভিক্ষা পদ ছিল কটা? আইটেম অভিক্ষা পদ ছিল কটা? 30টা। কাঠিন্য অনুসারে এই 30টা পদকে 1 থেকে 1 2 করে 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 একেবারে 29 30 অবধি সাজানো আছে। কাঠিন্যের মান হচ্ছে সবচেয়ে কঠিন, এইভাবে করে 1 থেকে 30 পর্যন্ত সাজানো আছে। তিনি বুদ্ধিকে এই বিনে যেটা মেনলি তো তৈরি করেছেন বিনে, এবং সাইমন চিকিৎসক হিসেবে তার সহযোগী হিসেবে ছিলেন। বিনে বা যেটা মনে করতেন বুদ্ধি হচ্ছে কতগুলি মানসিক যে উপাদান তার সমন্বয়, দলগত উপাদান তত্ত্বে যেমন বলা হয়েছে, কতগুলো মানসিক উপাদান আমাদের মধ্যে আছে তার সমন্বয় বা একত্রিত হয়ে বৌদ্ধিক কাজ বা বুদ্ধিটা পরিচালিত হয় বলে সাইমন কিন্তু তার অভিজ্ঞায় বলেছে। তিনি তার এই প্রথম অভিজ্ঞাটি কাঠিন্য মান অনুযায়ী সাজিয়ে প্রায় 50 জন শিক্ষার্থীর ওপর কিন্তু তার প্রয়োগ করলেন। কতজন? সংখ্যাটা বলছি, 50 জন শিক্ষার্থীর ওপর তিনি কিন্তু তার প্রয়োগ করলেন। ঠিক আছে, এবং এই অভিজ্ঞাটি প্রয়োগ করার পর যেটা আসলেন, প্রথমে তিনি এই যে স্কেল অনুযায়ী 1 থেকে 30 প্রথম যে 5টা অভিক্ষা পদ, এই 30টার মধ্যে প্রথম 5টা তিনি কি বলেন যে 2 বছরের একটা স্বাভাবিক শিশু কি করতে পারবে? সে প্রথম 5টার উত্তর দিতে পারবে। প্রথম 5টির উত্তর 2 বছরের একজন স্বাভাবিক শিশু, অর্থাৎ 2 বছরের স্বাভাবিক শিশু দিতে পারবে, এটা তিনি আগে থেকে নির্ধারণ করলেন। তারপরে কি বলেন? প্রথম 7টি অভিক্ষার উত্তর একটা স্বাভাবিক 3 বছরের শিশু উত্তর দিতে পারবে, অর্থাৎ তার যদি বুদ্ধি স্বাভাবিক হয় এমন 3 বছরের শিশু 7টি প্রশ্নের অভিক্ষার উত্তর দিতে পারবে। এই যে আগের থেকে ঠিক করে রাখা যে কোন বয়সের শিশু কটা উত্তর দিতে পারবে, তাহলে আর নৈব্যক্তিক হলো কি করে? এখানে তো সবাইকে একই ধরা হচ্ছে যে 2 বছরের সবাই এই 5টার উত্তর দিতে পারবে, 3 বছরের সবাই 7টি অভিক্ষার উত্তর দিতে পারবে। এই যদি হয় তাহলে সেটাকে তার নৈব্যক্তিক বলা যায় না। এখানেও তো একটা দলগত ব্যাপার চলে আসছে, মানে সাবজেক্টিভ ব্যাপার কোথায় যেন আগে থেকে স্থির করে দেওয়া যায় না তো, কে কটা উত্তর দিতে পারবে। এই ধারণার জন্যই প্রথম স্কেলটা একটা মানে আশার আলো দেখালে বা একটা বিরাট কিছু নিয়ে হইচই ফেললো ঠিকই, কিন্তু তার সমালোচনা হলো যে তাহলে আর নৈব্যক্তিক কোথায় হলো, আগের থেকে যদি ঠিক করে দেন। এই জন্যই বিনে সাইমন তার এই অভিজ্ঞার আবার পরিবর্তন আনলেন। কবে? ঠিক 3 বছর। তারাও কিন্তু এই সমালোচনাটা তো লক্ষ্য করছিলেন যে না এ নিয়ে ক্রিটিসাইজ হচ্ছে, তখন তার এই অভিজ্ঞাটি 1908 সালে আবার আরেকটা অভিজ্ঞা আনলেন। 1908, এরপরে দেখবো 1911। 1908 সালে বিনে সাইমন তার অভিজ্ঞায় আবার একটি তোমার যে নতুন অভিজ্ঞা নিয়ে আসলেন, যে এই অভিজ্ঞাটা যেহেতু সমালোচনা হচ্ছে সেটার নাম দিলেন ডেভেলপমেন্ট অফ ইন্টেলিজেন্স ইন চিলড্রেন। সেই অভিজ্ঞাটির নাম কি হলো? ডেভেলপমেন্ট
in development of intelligence in children. Intelligence in children, এই হলো তাদের সেকেন্ড অভিজ্ঞতা। যেটা এই অভিজ্ঞতাটা কবে প্রকাশিত হলো? ঠিক প্রথম অভিজ্ঞতার 3 বছর পর। 3 বছর অনেক গবেষণা করে তারা কিছু পরিমার্জন আনলেন যে ডেভেলপমেন্ট অফ ইন্টেলিজেন্ট ইন চিলড্রেন, এইটা 1908। তাহলে বিনে সাইমন অভিজ্ঞতার দ্বিতীয় যে সংস্করণ বা দ্বিতীয় তারা যে অভিজ্ঞতা আনলেন তার নাম কি ছিল? ডেভেলপমেন্ট অফ ইন্টেলিজেন্ট ইন চিলড্রেন। বা এইটা কোথাকার, এই শিরোনামটা কিসের, কত সালে প্রকাশিত হয়, বিভিন্ন ভাবে কিন্তু প্রশ্ন দিতে পারে। তাদের এই অভিজ্ঞতা যেটা, এবার যে অভিজ্ঞতাটা 8 সালে আনলেন, আগেরটায় 30টা পদ ছিল, আইটেম ছিল, এবার এখানে অভিজ্ঞতা পদ কটা বললেন? অভিজ্ঞতা পদ বাড়িয়ে করলেন 58টি। তবে আগের 30টা রেখে 28টা বাড়িয়ে দিলেন তা নয়, কিন্তু পর্যালোচনা করে সেখান থেকে যেগুলো কেউই উত্তর দিতে পারেনি এই ধরনের অভিজ্ঞতাগুলোকে বাদ ছাড় দিয়ে দিলেন। কাটছাট করে নতুন ভাবে সংযোজন করে, এমন নয় যে 30টার সাথে 28টা জুড়ে দিলেন, বেশ কিছু বাদ গেল, নতুন কিছু সংযোজন করা হলো, করে আইটেম দাঁড়ালো তোমার যে 58টি। এবার যেটা করা হলো বয়স ভিত্তিক ভাবে কিন্তু ভাগ করা হলো, সবার জন্য একরকম না। যেমন 3 বছরের জন্য এক ধরনের, 4 বছরের জন্য এক ধরনের, 5 বছরের জন্য এক ধরনের, 7 বছরের এক ধরনের, 13 বছরের এক ধরনের, এইরকম বয়স ভিত্তিক কতগুলো শ্রেণীতে কিন্তু ভাগ করা হলো। একটি গ্রুপে মানে একটি, ধরো 3 বছরের একটি অভিজ্ঞতা, সাপোজ কোন একটি বয়স ভিত্তিক অভিজ্ঞতায় 4টির কম কিন্তু পদ থাকবে না, আবার 8টির বেশি পদ থাকবে না। তাহলে বিনে সাইমন 1908 এর যে অভিজ্ঞতা, সেখানে সর্বনিম্ন কত থেকে কতগুলি পদ ছিল এক একটি অভিজ্ঞতায়? 4 থেকে 8। সর্বনিম্ন 4টি, সর্বোচ্চ 8টি। 4-এর কম কোনোটায় আইটেম বা পদ থাকবে না, 8-এর বেশি কোনোটায় তোমার ধারণা থাকবে না। এইখান থেকে প্রথম কিন্তু বিনে সাইমন যে বয়স ভিত্তিক যে ইয়েগুলো আনলেন না, এখান থেকেই বললেন যে বয়সের একজন শিক্ষার্থী দেখা গেল সর্বোচ্চ নির্ভুল ভাবে কতগুলো উত্তর দিতে পারছে, তার উপরে দাঁড়িয়ে প্রথম একটা ধারণা আনলেন মানসিক বয়স। এর পরের সংস্করণে সে আরো ক্লিয়ার করেছেন, একটি প্রথম ধারণা আনলেন যে এটা হচ্ছে একটা মানসিক বয়স। অর্থাৎ দেখা গেল একটি 4 বছরের শিশু, সে তার 4 বছরের সব জন্য যে অভিজ্ঞতা পত্রটি তৈরি করেছেন সাইমন, তার সবগুলো উত্তর সঠিকভাবে দিতে পেরেছে। তাহলে মনে করা হচ্ছে তার মানসিক বয়সও 4। আবার দেখলে এইটা পারার পর থেকে 5 বছরেরটা দেওয়া হলো। যদি কেউ 5 বছরের জন্য যে অভিজ্ঞতা পত্রটি সেটাও নির্ভুল ভাবে পারে, তাহলে তার মানসিক বয়স সেখানে বলা হলো, তার মানসিক বয়স হয়ে গেল 5। ক্রোনোলজিক্যালি যদিও 4, কিন্তু মানসিক বয়স 5। কিন্তু একজন 4 বছরের শিশু, সে 4 বছরেরটা সব পারলো না, 3 বছরেরটা সব পারলো, তাহলে তার দৈহিক বয়স 4 হলো, মানসিক বয়স ধরা হচ্ছে 3। এইভাবে করে যে পর্যায়েরটা একজন শিশু সবগুলো পারছে সেটাকে বলা হচ্ছে মানসিক বয়স। প্রথম একটা মানসিক বয়সের ধারণা দিলেন, কিন্তু এটাও সমালোচনায় বিদ্ধ হবে মানসিক বয়স। আচ্ছা, তাহলে একজন 4 বছরের শিশু কোনো একটা স্তরেরই, বা 5 বছরের একটা শিশু কোনো একটা স্তরেরই সবগুলো পারলো না, একটা হলেও ভুল করলো, তাহলে তার মানসিক বয়স 0। বাকি যেগুলো পারফরমেন্স সে করলো সেগুলোর কোনো মূল্যই রইল না। এইটা নিয়ে কিন্তু সমালোচনা হলো। সমালোচনায় বিদ্ধ হওয়াটাই হচ্ছে যারা আবিষ্কার করেন তাদের কাজ, তার ফলেই আবিষ্কারগুলো পূর্ণতা পায়। এর ফলে বিনে সাইমন কি করলেন? আরো একটি অভিজ্ঞতা আনলেন, সেটা হচ্ছে 1911 সালে। এবারে কিন্তু অভিজ্ঞতা পদ কটা হলো? অভিজ্ঞতা পদ হলো 54। দেখো প্রথমটাই ছিল 30, দ্বিতীয়টায় 58, তৃতীয়টায় কিন্তু 4টে পদ আরো কমে গেল, যেগুলো কাঠিন্য মান অনুযায়ী, যেগুলো কেউই পারছে না এমন রেসপন্স করে 4টি অভিজ্ঞতা পদ আরো কমে 54টি পদ নিয়ে তোমার যে অভিজ্ঞতাটা আনলেন। এবং এখানে তিনি সবচেয়ে বিনে সাইমন যেটা বললেন যে ব্যক্তির মানসিক বয়স 10 বছরের, যে 10 বছর পর্যন্ত ভালো হয়, তারপরে কমে যায়। অর্থাৎ 0 থেকে 10 বছর পর্যন্ত মানসিক বয়স খুব দ্রুত হয় বা মানসিক ক্ষমতা বাড়তে থাকে। মানসিক বয়স বলবো না আমরা, মানসিক বিকাশ, ঠিক আছে? যে মানসিক বিকাশ আছে 10 বছরের পর কি হয়? হ্রাস পায় বা কমে যায়। এই জন্য এইবার তিনি যে বুদ্ধির অভিক্ষাগুলো করলেন, মোটামুটি 2, 3, 5, 10 অব্দি করার পরে এই 11, 12, 13 তোমার যে অভিক্ষা করলেন না, ঠিক আছে? এই 11, 13, 14 এর কোনো অভিক্ষা কিন্তু এরকম অভিক্ষা কোনো তিনি করলেন না। কারণ বলছেন এই সময় কি হয়, শিশুর বা ব্যক্তির বৌদ্ধিক যে বয়স আছে, এই মানসিক যে
বিকাশ সেটা কমে যায়, হ্রাস পায়। তাই এই বয়সের কোনো অভিজ্ঞা নেওয়া হবে না। তিনি 10 বছর অব্দি কন্টিনিউ প্রত্যেকটার জন্য কি করলেন, অভিজ্ঞা তৈরি করলেন, অভিজ্ঞা পদ রাখলেন, এইভাবে করলেন। এখানে তিনি সেই বয়স ভিত্তিক 54টা পদকে বিভিন্ন রকম ভাবে প্রয়োগ করলেন এবং তার যে মান পেলেন তাকে তিনি এবার একটি নতুন স্কেলে ব্যাখ্যা করলেন। তিনি এমন একটি স্কেল আনলেন যেখানে একই সাথে দৈহিক বয়সও থাকবে আবার মানসিক বয়সও থাকবে। দৈহিক বয়স আর মানসিক বয়স। তিনি বললেন যে একটা শিশুর দৈহিক বয়স যা, তার মানসিক বয়স তা কখনোই বলা যায় না। ক্রোনোলজিক্যাল এজ এন্ড মেন্টাল এজ আর ডিফারেন্স। বলছে দৈহিক বয়স এবং মানসিক বয়স এই দুটো তফাৎ আছে, এই দুটোকে গুলিয়ে দিলে হবে না। তিনি আগের অভিজ্ঞতা 1908 অভিজ্ঞতা এই বিষয়ে একটু হিন্টস দিয়েছিলেন বা সেটা নিয়ে কথা বলেছেন এবং 1911 যে অভিজ্ঞতাটি প্রয়োগ করলেন তারা সেখানে আরো ক্লিয়ার করলেন যে দৈহিক বয়স এবং মানসিক বয়স আলাদা। এইখান থেকেই এই যে দৈহিক বয়স বয়সের তিনি আলাদা স্কেল করলেন, এইখান থেকেই কিন্তু জন্ম নিল একটা বিশেষ সূত্র, সেটা হচ্ছে আইকিউ। এর ধারণা তৈরি হলো ইন্টেলিজেন্স কোয়েশ্চেন্ট বা তোমার যে বুদ্ধাঙ্ক, বুদ্ধির যদি মানসিক বয়স যদি হয় তাহলে এই বুদ্ধির একটা একক থাকবে প্রকাশ করার, নির্ণয় করার। সেটা নিয়ে গবেষণা করেই কিন্তু পরবর্তীকালে কি হলো, মনোবিদ উইলিয়াম স্টার্ন, তাই তো মনোবিদ উইলিয়াম স্টার্ন কি করলেন, একটা নতুন তত্ত্ব যোগ করলেন, সেটা হচ্ছে আইকিউ বা বুদ্ধাঙ্ক, তাই তো আইকিউ বা বুদ্ধাঙ্ক কিন্তু তৈরি করলেন মনোবিদ স্টার্ন। তার ভিতটা কিন্তু বিনে সাইমন অভিজ্ঞা থেকে। আইকিউ বা বুদ্ধাঙ্কের সূত্র কি, MA/CA ইন্টু 100, অর্থাৎ MA হচ্ছে মানসিক বয়স মেন্টাল এজ আর CA হচ্ছে জৈবিক বয়স ক্রোনোলজিক্যাল এজ ইন্টু 100। এই ফর্মুলাটা তৈরি করে একজন ব্যক্তি কি করলেন, মানসিক বয়সের সাহায্যে, যেহেতু মানসিক বয়সের ধারণাটা দিয়ে দিয়েছেন বিনে সাইমন তাদের অভিজ্ঞায় পরপর দ্বিতীয় এবং তৃতীয় অভিজ্ঞায় 8 এবং 11তে, ফলে সেই ধারণার উপর ভিত্তি করে স্টার্ন কি করলেন যে যদি মানসিক বয়সই হয় তাহলে একটা ফর্মুলা আছে তার বুদ্ধি কত তাকে একটা একক ইউনিটে প্রকাশ করা যায়, তাকেই বলা হলো ইন্টেলিজেন্স কোয়েশ্চেন্ট অথবা যেটাকে আমরা বলছি বুদ্ধাঙ্ক বাংলাতে, MA/CA ইন্টু 100। এই ধারণা অব্দি আসলো। এইটা হচ্ছে ঐতিহাসিক ভাবে বুদ্ধির অভিজ্ঞার শুরু। এবারে এর বাচনিক, অবচনিক, দলগত এবং একক বিভিন্ন রকম অভিজ্ঞা আছে, সবগুলো করানো সম্ভব নয়। গুরুত্বপূর্ণ কিছু অভিজ্ঞা আমি পরের ক্লাসগুলোতে অবশ্যই আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে পাশে থাকবে।